চূড়ান্ত হবে 7 তারিখে, 7 আগস্টে যে শুনানিটা হবে, তারপরে আরেকটা রায় হবে তখন। কিন্তু বর্তমানে যে রায়টা দেওয়া হয়েছে আপিলেট বিভাগ যেটা ঘোষণা দিয়েছে, সেটা তো হাইকোর্টের যে রায় দিয়েছিল সেটা স্টে হয়ে গেছে। তাহলে আমরা আগের জায়গায় ফিরে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 22 তারিখে 23 তারিখে ইন্ডিয়া সফর করলেন, আজকে আবার তিনি চীন সফর করলেন। তো আমরা তো জানি যে ভারত চীন প্রভাব বিস্তার করার জন্য তারা দুজনেই কিন্তু তৎপর, এটা ভূ রাজনৈতিক কারণে। তাতে আমাদের কি? মায়ানমারের সাথে যেমন কথা বলবো সামরিক বাহিনীর লোকজনের সাথে, প্রেসিডেন্টের সাথে, এমনকি আরাকানের সেনাবাহিনীর সাথেও আমরা আলাপ করে কিভাবে কত দ্রুত রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যায় সেই ব্যাপারে চীন আমাদেরকে সহযোগিতা করবে। এখানে কাজী জাহিদুল ভাই যে কথাটা বলছেন মুক্তিযোদ্ধাদের ব্যাপারে, আপনারা অনেক সিনিয়র পার্সন। আমরা মুক্তিযুদ্ধের সময় একেবারে প্রাইমারি স্কুলের 1-এ মনে হয় পড়তাম আমি সেই সময়। তো তারপরও বয়স অনেক হয়ে গেছে, এটাও সত্য। 71 সালে তো 52 বছর হয়ে গেছে। তার মানে আমাদের বয়স কত সেটাও তো একটা অনেক বড় ব্যাপার। আমরা এখন সিনিয়র নাগরিক বলতে পারি যে আমরা সিনিয়র সিটিজেন অফ বাংলাদেশ, কিন্তু আমরা মুক্তিযোদ্ধা হতে পারিনি। জীবনে আর এই সুযোগ, এই সম্মান হয়তো আমরা পাবো না, আমাদের পরবর্তী প্রজন্ম পাবে না। কিন্তু তাদের যে অ্যাকচুয়াল যে হিসাবটা, সেটা এই দীর্ঘ সময়ে কেন হয় না, এটা তো আমারও প্রশ্ন। এটা নিয়ে আপনারা সোচ্চার হন, আমি আপনাদের সাথে আছি, বা আমি আপনাদের সাথে এটা নিয়ে একেবারে সহমত যে সত্যিকারের যারা মুক্তিযোদ্ধা তাদের একটা লিস্ট পাওয়া উচিত, এবং তাদেরকে জাতি যেভাবে সম্মান দেওয়ার সেভাবে দিক, কোনো সমস্যা নেই। কিন্তু কোটার সাথে সেটার সম্পর্ক নাই, আমি এটাই বলতে চাইছি। আর সারোয়ার ভাইকে যেটা আমি বলছিলাম, এবং আমাদের জিল্লুর ভাইকে, যে আইনের লোক হ্যাঁ বেআইনি কথাবার্তা বলছেন, আমি সেটা একটা সেন্সে বলছি। যেমন 2018 সালে যে পরিপত্রটা জারি করা হয়েছিল, বর্তমানে আজকে আমি যখন কথা বলছি এখন সেটাই কিন্তু বহাল আছে, সেটাই কিন্তু বহাল আছে। তাহলে কেন আজকে ছাত্ররা আবার নতুন কর্মসূচি দিবে, বা কেন আজকে রাজপথে থাকবে তারা এই কোটার বিরুদ্ধে? সেটাই আমার প্রশ্ন ছিল। এটা আপনাদেরও উচিত যে যখন আবার নেক্সট মান্থে যখন রায় হবে বা শুনানি হবে, তখন যদি মনে হয় যে না আমাদের মনোপুত হয় নাই বা অযৌক্তিক রায় হয়েছে, গণতন্ত্রের দেশে আবার সেই আন্দোলন করতে পারে। না না না, আমি সেটাই তো বলছি যে রায়টা দিয়েছে যে যেগুলো আছে সেগুলো থাকতে হবে, কিন্তু কম বেশি করতে পারে। তো সেটাই তো আমি দুদিন আগেও যারা এই আন্দোলন করছে সেই টক শোতে আমি দেখেছি, তারাও বলছে যে হ্যাঁ এটা কম বেশি কমাইতে হবে, আমরাও চাই মুক্তিযুদ্ধের কোটা থাক, আমরাও চাই অনগ্রসর থাক, কিন্তু তাদের কথার যে যেমন আজকে চেঞ্জ হয়ে গেছে। তা আমি তো সেটাই বলছি যে সেই পরিপত্র যদি থাকে, এবং এটা আরো চূড়ান্ত হবে 7 তারিখে, 7 আগস্টে যে শুনানিটা হবে, তারপরে আরেকটা রায় হবে তখন। কিন্তু বর্তমানে যে রায়টা দেওয়া হয়েছে আপিলেট বিভাগ যেটা ঘোষণা দিয়েছে, সেটা তো হাইকোর্টের যে রায় দিয়েছিল সেটা স্টে হয়ে গেছে। তাহলে আমরা আগের জায়গায় ফিরে আছি। আবার এই যে কথাগুলো আপনি বলছেন, বা যে রায়ের যে আংশিক প্রকাশ হয়েছে, সেটারও চূড়ান্ত হবে সেই 7 আগস্ট, এখনো হয় নাই। তাহলে বর্তমানে আমরা আগের অবস্থায় আছি। তাহলে যখন আমরা বর্তমানে আগের অবস্থায় আছি, তাহলে আমাদের কি ধৈর্য ধরা উচিত না 7 আগস্ট পর্যন্ত? সেই সময় কি রায় হয় তার উপর ভিত্তি করে আবার নতুন ভাবে আন্দোলন হতে পারে। তো সেই জিনিসটাই তো আমাদের হওয়া উচিত ছিল। কিন্তু এখন যে ছাত্ররা আবার কালকে শুক্রবারে বিক্ষোভ করবে, আর এই যে জনদুর্ভোগ যে ব্যাপারগুলো বাড়ছে, সেগুলো তো আসলে মেনে নেওয়া যায় না। সমস্যার সমাধান আমরা চাই, কিন্তু তাই বলে কি এইটা তো ওয়ে হইতে পারে না। তো সেখানে আপনারা আরো বাতাস দিচ্ছেন। আজকে যে রায় হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদের বলা উচিত ছিল, এবং আপনাদের কলিগরাই বলেছে, আমি সেটাই আপনাকে রেফারেন্স হিসেবে বলেছি, যে কেউ কেউ কিন্তু আপনাদেরকে বলেছে যে ছাত্রদের রাজপথে আজকে অন্তত থাকা উচিত না। আমি সেটাই বুঝাতে চাইছি। এখন আমি চীনের ব্যাপারে আসি। দু একটা কথা আপনি বলছেন যে চীনে, আমার সাধারণ সম্পাদক কিন্তু বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ে অসুস্থ, তার সরকারি সমস্ত মিটিং যা যা ছিল স্মারক সমস্ত শেষ করে উনি রাতে বেজিং এ থেকে তার পরের দিন রওনা দেওয়ার কথা ছিল। মেয়ে অসুস্থ বলে তিনি রাতে আর বেজিং এ রাত্রি যাপন না করে
বাংলাদেশে ফিরে এসেছে। এখানে একদিন আগে ফিরে এসেছে, এটা কি ধরনের কথাবার্তা নিয়ে সমালোচনা করে বাঙালি, হাইরে বাঙালি, মানে রবীন্দ্রনাথের মতো বলতে হয় যে এখনো মানুষ হলো না। কি নিয়ে সমালোচনা করতে হয় সেটাই জানে না এখনো। তো বাঙালি মানুষ হলো কখন? যদিও বঙ্গবন্ধু দর্শক যেদিন ফিরে আসে বাংলাদেশে বলেছিল, রবীন্দ্রনাথ তুমি দেখো আমার বাঙালি মানুষ হয়েছে। আবার যে মাঝে মাঝে ওই যে অবাঙালি মানুষ অমানুষের রয়ে গেছে, সেটা আমরা তাদের সমালোচনা এই কারণে উঠেছে যে ওনার কত আনার কথা ছিল আর কত উনি পেয়েছেন শেষ তার ব্যক্তিগত প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে বা অন্য কোনো কারণে যে বাংলাদেশে আসতে পারে ফিরে, সমস্ত কাজকাম কমপ্লিট। তো আমরা, আমার নেত্রী যদি বেজিং এ থাকতো তাহলে কি সি জিনপিং বলতো যে না তোমার রাখবো না, তুমি ফিরে যাও, চলে যাও বাংলাদেশে? এমন কি বলেছে কিছু? না, সম্মান যেটুকু দেওয়ার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেটুকুই দেওয়া হয়েছে। এবং আমাদের সফরের যে কাজ কারবার ছিল সবগুলো সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আমি যেমন বলি যে আপনারা দেখেন আমাদের এই সফরটা কেন, বঙ্গবন্ধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 22 তারিখে 23 তারিখে ইন্ডিয়া সফর করলেন, আজকে আবার তিনি চীন সফর করলেন। তো আমরা তো জানি যে ভারত চীন প্রভাব বিস্তার করার জন্য তারা দুজনেই কিন্তু তৎপর, এটা ভূ রাজনৈতিক কারণে। তাতে আমাদের কি? চীন ভারত তাদের সম্পর্ক কি হবে না হবে এগুলো আমরা কিন্তু কোনো আমলে না নিয়ে, আমার নেত্রী একেবারে পাক্কা কূটনীতিক হিসাবে চীন এবং ভারতের সাথে যেভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের যতটুকু অধিকার, যতটুকু সুযোগ সুবিধা নেওয়ার প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের নেত্রী আদায় করে ছাড়ছে। আপনাদের স্যালুট করা উচিত, আপনাদের দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা যতদিন ওনাকে বাঁচাবে ততদিন যেন আমাদের নেত্রী হিসাবে থাকতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে থাকতে পারে। শেখ হাসিনার কোনো বিকল্প বাংলাদেশে এখন নাই। আল্লাহ তাআলা যদি কাউকে জন্মদান করে, কেউ যদি আসে হইতে পারে, নাহলে পরবর্তী প্রজন্ম যেভাবে চলার সেভাবে আল্লাহ চালিয়ে নিয়ে যাবেন। এবং সেইভাবে দুটো দেশের সাথে তাল মিলিয়ে আমার নেত্রী কিন্তু এই সফরটাও কিন্তু কমপ্লিট করেছে। এবং এখানে আমরা জানি এই ভারত এবং চীনের যে তাদের যে তৎপরতা এই এলাকায়, সেটাকে মিনিমাইজ করে ম্যানেজ করে আমার নেত্রী কিন্তু কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে করে যাচ্ছে। আপনারা জানেন যে অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু চীনের এই সফরটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই বাংলাদেশের উন্নয়নের স্বার্থে প্রত্যেকটা জায়গাতে, বিশেষ করে পদ্মা সেতু বলেন, বঙ্গবন্ধু টানেল বলেন, অন্যান্য বড় বড় প্রকল্পে টেকনিক্যাল ব্যাপার এবং আমাদেরকে সব ব্যাপারে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে এবং উন্নয়নের সহযাত্রী। কিছুদিন আগেও কিন্তু আমার নেত্রী বলেছেন যাদের কাছ থেকে আমরা কি পেয়েছি, কার কাছ থেকে? চীনের কাছ থেকে। এই যে 22টা আরো চুক্তি হলো, আমরা কি পাইছি? মানে চীন আমাদের প্রত্যেকটা উন্নয়নের সহযোগিতারা আমাদের সাথে, তাদের বাণিজ্যের পরিমাণও প্রায় 24 বিলিয়ন। দিক দিয়ে আমাদেরকে যে চীন বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় প্রকল্পে এই যে টেকনিক্যাল গুলা দিয়ে, অর্থ দিয়ে যে সাহায্য সহযোগিতা করেই আসছে। কি করছে? মানে অলরেডি করে ফেলেছে তারা চীন। এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী কি পেয়েছে? দাদা, আমি এই সফরের কথাটাই বলছি যে সেই অর্থনৈতিক দিক দিয়েই অত্যন্ত এই সফরটা মানে গুরুত্বপূর্ণ। এবং অলরেডি এখানে 21টা দলিল এবং সমঝোতা স্মারক হয়েছে এবং বড় বড় 7টা প্রকল্প নিয়েও কিন্তু ঘোষণা করে কিন্তু সেখানে সই করা হয়েছে, কিন্তু করেছে। এগুলো কি মিথ্যা? 21টা যে সমঝোতা স্মারক হয়েছে, এই যে 7টা যে বড় বড় প্রকল্প নিয়ে যে তারা স্বাক্ষর করা হয়েছে, সেগুলো তো আমাদের দেশের জন্য অনেক ভালো। এবং আরো গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে যে বাণিজ্যিক দিক থেকেও কিন্তু আপনারা জানেন যে চিটাগাংয়ের ওইদিকে যেন কোন জায়গায় সম্ভবত এখানে 800 জায়গা যে রাখছে, 800 বিলিয়ন সম্ভবত যে জায়গাটা তাদের জন্য রাখছে, এখানে একটা অর্থনৈতিক জোন তৈরি করার জন্য, যেখানে চীন অনেক ইনভেস্ট করবে এবং প্রত্যেকটা ব্যবসায়িকরা আমাদের পক্ষ থেকে, আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে আহ্বান করা হয়েছে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এবং সেখানে আশানুরূপ সাড়াও পাওয়া গেছে। তো বাণিজ্যের দিক দিয়েও যেমন এটা গুরুত্বপূর্ণ আমাদের ওখানে। একটা সবচেয়ে বড় সমস্যা আমি দেখলাম সমাধান হয়েছে বা আশ্বাস নিয়ে এসছে আমেরিকা, চীনের প্রেসিডেন্টের কাছ থেকে, এই যে রোহিঙ্গা সমস্যা।
আমরা সবাই জানি যে কি বলে ইয়াতে মায়ানমারের সাথে চীনের একটা বিশাল একটা প্রভাব আছে, এবং তারা বলছে যে প্রয়োজনে আমরা চীনের মায়ানমারের সাথে যেমন কথা বলবো সামরিক বাহিনীর লোকজনের সাথে, প্রেসিডেন্টের সাথে, এমনকি আরাকানের সেনাবাহিনীর সাথেও আমরা আলাপ করে কিভাবে কত দ্রুত রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো যায় সেই ব্যাপারে চীন আমাদেরকে সহযোগিতা করবে, সেটাও কিন্তু তিনি কিন্তু বলেছেন। এবং এটা আবার আমি মাধ্যমে দেখলাম, পত্রিকায় দেখলাম যে এটা কিন্তু বলেছেন। এই যে অনেকগুলো বিষয় এই সফরের মধ্য দিয়া, এই যে চীনের সাথে যে আমাদের সম্পর্ক যে এতটা উন্নয়ন করা হলো এবং এই বিষয়গুলো যে আলাপ আলোচনা করা হয়েছে, এগুলো তো আমাদের দেশের স্বার্থেই করা হয়েছে। এখানে ব্যর্থতা কি দেখলেন? চীন যেমন আমরা যেমন আমাদের স্বার্থ দেখব, চীন ঠিক তেমনি তার স্বার্থ দেখবে। এখন আমরা ভূ রাজনৈতিক কারণে হোক আর যে কারণেই হোক, ইন্ডিয়া চীন তার তার দেশের স্বার্থ সে দেখবে, কিন্তু আমরা আমাদের দেশের স্বার্থ, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করে, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করে আমার দেশের জন্য আমি কতটুকু নিয়ে আসতে পারছি সেটাই হলো বিবেচ্য বিষয়। আমরা তো আমাদের দেশকে জলাঞ্জলি দিয়ে আমরা তো কোনো কিছু আনছি না। এখন মায়ানমারের সমস্যার সমাধান রোহিঙ্গার জন্য তারা স্বীকার করেছে আমাদেরকে করবে, অর্থনৈতিক ভাবে আমাদেরকে সহযোগিতা করতে চেয়েছে, সেটা তারা করবে, এবং বাণিজ্যের দিক দিয়ে যে ঘাটতি তাদের সাথে বিশাল, সেই ব্যাপারেও তারা আমাদেরকে সহযোগিতা করছে, সেটাও তো সত্য। এখন আস্তে আস্তে রিলেশন ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে আমাদের স্বার্থ সেখান থেকে আমরা আদায় করবো। এখানে আপনি ব্যর্থতা কি দেখলেন? অবশ্যই আমার নেত্রী আবার যে সাংবাদিক সম্মেলন হবে সেখানেও কিন্তু এর ব্যাখ্যা দিবেন। উনি প্রত্যেকটা দেশ সফর করে এসে কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন এবং তার উত্তর দেন। এটাও কিন্তু একটা নতুন জিনিস, এটা একমাত্র আমার নেত্রী করেন। বাংলাদেশে এর আগে যত রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান ছিল তারা কখনো সাংবাদিকদের প্রশ্নের জবাব কিন্তু দিতেন না, যদিও করতো সাংবাদিক সম্মেলন উনি বলে চলে যেতেন। একমাত্র জননেত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সাথে কথা বলেন, প্রশ্নের উত্তর দেন, ওয়েট করেন, কিছু অল্প কয়েকদিনের ভিতরে আবার তিনি সাংবাদিকদের ডেকে এই যে চীন এই সফর কি হলো, কি আদায় হলো এই দেশের মানুষের জন্য, তিনি কিন্তু ব্যাখ্যা দিবেন। আমি পরিশেষে একটু বলতে চাই যে বর্তমান সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশে বিদেশে বাংলাদেশের মানুষের মানে কি বলবো, আমাদের উন্নতি কিভাবে হবে, আত্মমর্যাদা নিয়ে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু উনি সবসময় চেষ্টা করে। একটা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ আমরা পেয়েছিলাম, অর্থনৈতিক ভাবে পঙ্গু একটা দেশ পেয়েছিলাম, আমরা চারিদিকে সন্ত্রাসে ভরা ছিল, সেইখান থেকে বাংলাদেশকে আজকে এই অবস্থায় নিয়ে এসছে। আপনারা অপেক্ষা করেন, সহযোগিতা করেন, খারাপ কাজে সমালোচনা করেন, ভালো কাজে সহযোগিতা করেন, দেখেন বাংলাদেশ কোথায় এগিয়ে যায়। আপনার ঢেকুর তুলেন না যে এটা বাংলাদেশ খুব শিগগির 3 মাসের ভিতরে হয়ে যাবে শ্রীলঙ্কা। 3 মাস পরে আমি হাসিনা আপনাকে অনুরোধ করব, এই যে প্যানেলটা যেটা আছে 3 মাস পরে যেন এই প্যানেলটা আবার আমরা একসাথে হয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে আমি ডাটা তথ্য নিয়ে এসে হাজির হব। সেদিন আমরা বলবো এটা শ্রীলঙ্কা হচ্ছে না আমরা উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেদিন আমি জবাব দিব। ধন্যবাদ।